আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমেরিকা বরাবরই এমন একটা নিজেদের সুবিধার্থে কাজ করতে যায়, গিয়ে নিজেরাই গাড্ডায় পড়ে যায়। ইরাকে ধ্বংসাত্মক অস্ত্র পাওয়া যাচ্ছে, ইরাক আক্রমণ করলো, আক্রমণ করতে আইএস জন্ম নিল। যতদিন সাদ্দাম বেঁচে ছিল ততদিন কিন্তু এইগুলো হয়নি। আইএস থেকে হুতি হলো, হামাস হলো, শেষে কি হলো? ওদের হাতেই টুইন টাওয়ার, ওসামা বিন লাদেনের হাতে, আল কায়দার হাতে হাজার হাজার প্রাণ গেল এবং দুটো বিল্ডিং ধ্বংস হলো। এরকম বহুত ঘটনা ঘটেছে। লাস্ট চুলকানি হলো ইরানে। কিন্তু এই চুলকানিগুলো করতে গিয়ে আমেরিকাকে অনেক গুণাগার দিতে হয়েছে। এই সাম্প্রতিককালে বাংলাদেশে যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি। কারণ তাতে কোনো এক্সিট ক্লজ নেই। একটা চুক্তি তখনই ভ্যালিড হয় যখন তার এক্সিট ক্লজ থাকে। আর চুক্তিতে কখনো বলা যায় না, আপনি নির্দেশ করতে পারেন না আপনি এই দেশ থেকে কিনবেন না, ওই দেশ থেকে কিনবেন না। এইটা চুক্তিতে করা যায় না। আমেরিকা সেই জিনিসগুলো করেছে। এখন টাকার লোভে তো ইউনুস সব দিয়ে দিয়েছে। ইউনুস টাকা পেয়েছে, দিয়ে দিয়েছে। এখন হয়েছে কি, বিগড়ে গেছে। তারা চায়নার কোলে ঢুকে পড়েছে, আমেরিকা পড়েছে বিপদে। এখন বিপদে না পড়লে তো ভারতের শরণাপন্ন হয় না। বিপদে পড়ে প্রথমে বললো আমরা সাহায্য করতে চাই, আমেরিকা বলল না, এই ভারত বলল না, আমাদের সমস্যা আমরাই মিটিয়ে নেবো, আপনাদের সাহায্যের দরকার নেই। জয়শঙ্করজি বলেছিলেন। তারপর আবার অনেক আলোচনা করার পর তারপর আমাদের কৌটিল্য বলেছেন, যাকে আপনারা চাণক্য বলেন, পৃথিবী জুড়ে তার চাণক্য নীতি কিন্তু অনুসরণ করা হয়। তিনি বলেছেন যে বারবার যদি কেউ তোমার কাছে সাধ্য সাধনা করে, তাকে ফিরিয়ে দিও না। কিন্তু ফেরাবার আগে বা অ্যাকসেপ্ট করার আগে একটু ভালো করে দেখে নিও ডায়া বায়াগুলো। অর্থাৎ কি বিপদ আছে, সেই বিপদ থেকে তুমি উদ্ধার পাবে কি করে। যার জন্য বারবার যখন ভারত চাণক্য নীতিতে চলে, তো বারবার যখন আমেরিকার পক্ষ থেকে যখন সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আমরা যৌথভাবে কাজ করব, তখন ভারত বলল ঠিক আছে, আমরা দুটো জিনিসে আপনাদের সঙ্গে সহমত হতে পারি। এক হচ্ছে আমরা ট্রেড ডিলটা আমরা সই করে দেব। দুই হচ্ছে এই মায়ানমার, বাংলাদেশ আর মণিপুরের অংশ নিয়ে আপনারা যেটা খ্রিস্টান রাজ্য করতে চাইছেন, ওইটাতে আমরা সম্মতি দেবো না। আরাকান করিডোর নিয়ে চীনের সঙ্গে আপনাদের কি হচ্ছে না হচ্ছে আপনারা বুঝে নিন, আমরা ওর মধ্যে মাথা গলাবো না। পরিবর্তে বাংলাদেশ নিয়ে এবার কি করবেন? বাংলাদেশের চুক্তি আদৌ আপনার ভ্যালিড নয়। ওই চুক্তি কিন্তু আন্তর্জাতিক আদালতে টিকবে না। আপনার ট্যারিফ যেমন আপনার সুপ্রিম কোর্ট যেমন বাতিল করে দিয়েছে, এই চুক্তিও যদি চ্যালেঞ্জ করে তাহলে এই চুক্তিও বাতিল হয়ে যাবে। ফলে আপনার কিন্তু আমেরিকা যেটা চেয়েছিল বাংলাদেশ থেকে, সেই বাংলাদেশে কিন্তু পাবে না। উল্টে বাংলাদেশটাকে অস্থির করে দিয়েছেন। এখন আপনাদের মাথা ব্যথা হয়ে গেছে, ভারতেরও মাথা ব্যথার সঙ্গে সঙ্গে আপনারা বাড়িয়ে দিয়েছেন। যৌথ মাথা ব্যথায় আমরা ভুগে বেড়াচ্ছি। এর দায় হচ্ছে সম্পূর্ণ আমেরিকার।
এখন আপনারা বলছেন যে যৌথভাবে আসবেন, ঠিক আছে। তো শেষ খবর হচ্ছে কালকে ভোরবেলা পেন্টাগনের অফিসিয়ালসরা ভারতে নেমেছেন। ভারতে নেমে তারা কথাবার্তা বলছেন। কথাবার্তা মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তার সুরক্ষা। এটা নিয়ে ভারতও ভাবছে। আমি কিন্তু বারবার বলেছি যে যতক্ষণ না পর্যন্ত সুরক্ষা নিশ্চিত হবে ততক্ষণ কিন্তু ভারতবর্ষ ছাড়বে না। এখন সুরক্ষা নিয়ে একটা বৈঠক চলছে, 3 দিন ধরে ওরা থাকবেন, যে কি করে ওনাকে ফেরানো যায়, সুরক্ষা বলয় কি করে তৈরি করা যায়। এখন আপনারা তো আন্দাজ করতেই পাচ্ছেন, যখন শেখ হাসিনা দেশে ঢুকবেন তখন 10-15 লক্ষ লোক তো অন্তত ঢাকাতে হবেই। এখন এই যে জেহাদি সব তৈরি করেছে, আনসারুল্লাহ বাংলার যাকে ছেড়ে দিয়েছে সব কটা বেরিয়ে গেছে, তার মধ্যে আইএসআই ঢুকে গেছে। আইএসআই ঢুকেছিল প্রথমে, আমেরিকায় সাহায্য করেছিল, আর তুর্কি পেছন দিক দিয়ে কলকাঠি নাড়িয়েছিল। তো যাই হোক, এখন আমেরিকার লাইনটা কাটছে, কেটে এখন আইএসআই কিন্তু যেগুলো ঢুকে গেছে, যারা ওই শিবির টিবির তৈরি করেছে এবং অস্ত্র বানানো শিখিয়েছে, গ্রেনেড ছোড়া শিখিয়েছে, তারপর রাইফেল চালানো শিখিয়েছে, শার্প শুটিং শিখিয়েছে, এবং আইইডি কি করে বানাতে হয়, মানব বোমা কি করে তৈরি করতে হয় তাও শিখিয়েছে। এখন ধরে নিন চিন্তার ব্যাপার যেটা, 10 লাখ লোক হলো। আপনাদের আওয়ামী লীগের মধ্যেই ও গুপ্ত অনেক আছে যারা আওয়ামী লীগ বলে ঘুরে বেড়ায়, তাদের কিছু ওই ক্যাম্পে রয়েছে। তারা 2-4টে মানব বোমা সেজে ওই ক্যাম্পে ঢুকে গেল, ওই ভিড়ের মধ্যে ঢুকে গেল, শেখ হাসিনার কাছাকাছি গিয়ে, আমাদের যেমন রাজীব গান্ধীর ক্ষেত্রে হয়েছিল, একদম নিজে উড়ে গেল, রাজীব গান্ধীকে উড়িয়ে দিল। এটা হচ্ছে সহজতম পথ। তো এটা কিন্তু ভারতের মাথায় ঘুরছে এবং আমেরিকার সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন প্ল্যান 1, 2, 3, 4 এরকম হচ্ছে, মানে ABCD প্ল্যান, এ ফেল করলে বি, বি ফেল করলে 3। লাস্ট যেটা শুনলাম সেটা হচ্ছে সম্ভবত নেভি সিল আগে নামবে বাংলাদেশের মাটিতে। আর বাংলাদেশের তো রোকার ক্ষমতা নেই। আমরা সেনাপ্রধান আমার মিশন না কোথায় চলে গিয়েছেন, তিনি আদৌ এখন ফিরবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে। আমার তো ঘোরতর সন্দেহ আছে, কারণ টাকা পয়সা যা পাচার করার পাচার উনি করে দিয়েছেন। এখন বাধাটা কে দেবে? সরকার তো 4 ঠেকে দাঁড়িয়ে আছে, একটা ঠেকে লাথি মারলেই পড়ে যাবে সরকার। যারা বলছে শেখ হাসিনার খবর ছাপবে না, খবর কেউ দেখবে না, সবাই দেখেছে। এবং যারা বলছে স্বয়ং তারেক রহমান, সেও লুকিয়ে লুকিয়ে দেখেছে। তারেক রহমান ভেতরে ঠক 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 করে কাঁপুনি শুরু হয়েছে। এর মধ্যে ক্যামোফ্লেজিং করছেন তো শেখ হাসিনা, ঝপ করে ঢুকে পড়লেন, ডেট ঘোষণা করে 3 দিন 4 দিন আগে ডেট ঘোষণা করলেন। তৈরি হওয়ার আগে আওয়ামী লীগ পুরো দেশ দখল করে নেবে। যদি 2 দিন আগে জানান দেশ দখল করে নেবে। আর এদের মধ্যে সব নিজেদের মধ্যে মারপিট করে, এই জামাত, এনসিপি, তারপরে ওই জামাতের যে একটা শিবির রয়েছে, শিবির, হ্যাঁ, এদের সব নিজেদের মধ্যেই তো মারপিট লেগে গেছে। এখন তো সেই একাত্মবোধটা নেই যেটা নিয়ে ওরা লড়াই করছিল। ফলে সম্মিলিতভাবে রোখার যে চেষ্টা, সেই রোখার চেষ্টা কিন্তু হবে না। আওয়ামী লীগ যদি মাঠে নামে, সেক্ষেত্রে সব দুদ্দার করে পালিয়ে যাবে, কাউকে আপনি পাবেন না।
অর্ধেক দেশ ছাড়বে আর অর্ধেক সমুদ্রে ঝাঁপ দেবে, আর কিছু আইসিইউতে ভর্তি হবে। এই তো হবে, যেটা আপনারাও আন্দাজ করতে পারছেন। আর ভারত শেখ হাসিনাকে ফেরাবেই। আপনারা মাঝে মাঝে বলতেন না যে সব ডিম এক ঝুড়িতেই রাখছেন। ঝুড়ি আমরা আলাদা করার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে ঝুড়িতে রেখেছি সেই ঝুড়িতে সব ডিম পচে যাচ্ছে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে একদম শ্রেষ্ঠতম একটা সিকিউরমেন্ট বলতে পারেন, নিরাপত্তা। যে নিরাপত্তা দেওয়ার কারণে উনি ভারতবর্ষের মানুষের কাছে, নেতাদের কাছে, মানুষের কাছে এত জনপ্রিয় এবং প্রত্যেকে তাকে শ্রদ্ধা করে। যে বাংলাদেশটাকে উনি একদম মানে টেরোরিস্টদের দাবিয়ে রেখে, পায়ের তলায় দাবিয়ে রেখে দিয়েছিলেন। এবার ভারত কি করবে? ভারত তাহলে কোবরা পাঠাবে। নেভি সিল নামলে কোবরা পাঠাবে, মারাত্মক টিম। নেভি সিলের সঙ্গে মাঝে মাঝে আমাদের কোবরার হয়। আমেরিকার অস্ত্র ভালো, কিন্তু শারীরিক কসরত দিক দিয়ে ভারতের সৈন্যরা অনেক এগিয়ে আছে। মার্কিনদের অস্ত্র সম্পর্কে কোনো দ্বিধা নেই, 1 নম্বর অস্ত্র। কিন্তু শারীরিক কসরত, সেটা কিন্তু যুদ্ধক্ষেত্রে একটা বড় কাজে লাগে। সেটা মার্কিনরাও স্বীকার করে, যেটা ওরা পারে না। ওরা অস্ত্রের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, সামনে একটা বড় সময় আসছে, ভোল পাল্টানোর একটা বড় সময় আসছে। এই যে 3 দিনের সফর যেটা হচ্ছে, আপনারা বলেন কাগজে বেরোয় না কেন? কাগজে তো বেরিয়েছে, টাইমস অফ ইন্ডিয়া তো বেরিয়েছে। আমি তো কাটিং দেখিয়ে দিলাম, টাইমস অফ ইন্ডিয়া বেরিয়েছে। তো আপনারা যদি খবর না রাখেন তাহলে পরে আমি কি করতে পারি? খবর তো আপনাদের রাখতে হবে। আমি তো আর আপনার চোখে আঙুল দিয়ে, আমি বড় জোর ভিডিও তো আপনাকে দেখিয়ে দিতে পারি। আমি তো আর আপনার বাড়ি বাড়ি গিয়ে খবরের কাগজ আর টাইমস অফ ইন্ডিয়া পড়াতে পারবো না। সুতরাং বেরোয় না এমন কিছু নেই, আপনাকে খুঁজে নিতে হবে। আমরা খুঁজে নিই, খুঁজে নিয়ে খবরটি আমরা করি। ফলে অন্য কাগজেও দেখলাম না দাদা, আপনি এই খবর পান কি করে? এই সমস্ত বাজে মন্তব্যগুলো লেখার কোনো কারণ নেই। আপনারা নিজেরা রিসার্চ করুন, রিসার্চ করলে অনেক কিছুই আপনারা জবাব পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো। আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে, তাকে চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে। জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য ও সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করল? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়ল? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা কাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা
ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোনো সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল, সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনূস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে, সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনূসের ষড়যন্ত্রে, ইউনূস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে। তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে। আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মরণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি, আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি, হাজার হাজার বার, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে। মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করে মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মরণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, যার কারণে আজকে আর প্রকাশ্যে আনতে চাইছে না। কিন্তু এই আইনি প্রক্রিয়ার মূল নিয়ম হলো, আসামির পক্ষে ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে ট্রাইব্যুনালে তদন্তকারী প্রতিবেদনের সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হয়। প্রসিকিউশন পক্ষ জাতিসংঘ মানবাধিকার কমিশনে এই আন্তর্জাতিক রিপোর্টকে প্রধান অস্ত্র বা প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময়ের তাজুলের যে ঢাকঢোল পিটানো আপনারা দেখেছেন। তবে বিপত্তি বাধে তখনই যখন ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে সাক্ষীদের নাম ও পরিচয় চাওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাই বাংলাদেশে যতদিন সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকবে, ততদিন তারা এমন কোনো সহযোগিতা করবে না যার ফলে কারো মৃত্যুদণ্ড হতে পারে। ফলে জাতিসংঘের সংগৃহীত সাক্ষীদের নাম প্রকাশ করতে বা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া
তাদের বিরুদ্ধে একই ধরনের একাধিক গুরুতর মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা মনে করছেন পূর্ববর্তী মামলাগুলোতেও যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনকে প্রাথমিক সত্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নিরপেক্ষতা এবং সাক্ষীদের জেরা না করতে পারার আইনি দুর্বলতার সুযোগ নেবেন আসামি পক্ষের আইনজীবীরা। জাতিসংঘের মতো বিশ্বস্ত সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার কাজ এগোলেও যদি জাতিসংঘের নীতিগত কারণে সাক্ষীদের নাম গোপন থাকে, তবে পুরো বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক আইনি গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ব দরবারে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক মোড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ, যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিচারের মাধ্যমে বিচারিক হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেখানে ট্রাইব্যুনাল কিভাবে বিচারিক ভারসাম্য রক্ষা করবে তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তথাকথিত জুলাই বিপ্লবের তথাকথিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের তীব্র দাবি শেখ হাসিনা সহ দোষীদের কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা। অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিগত শর্ত হলো মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে তথ্য দেওয়া যাবে না। এর ফলে বর্তমান বিএনপি সরকার উভয়মুখী চাপে পড়েছে। জাতিসংঘের প্রমাণ ব্যবহার করতে না পারলে ট্রাইব্যুনালের রায়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়বে, ইতিমধ্যে পড়ে গেছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে গেলে দেশের অভ্যন্তরীণ, বিশেষ করে জঙ্গি রাজনীতিতে তৈরি হতে পারে এক তীব্র ক্ষোভ। সব মিলিয়ে জাতিসংঘের এই অবস্থান শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে এক বড় আইনি বেড়াজালে বন্দী করে ফেলল। বাংলাদেশ সরকার কি এখন তাদের আইনে সংশোধন এনে মৃত্যুদণ্ডের বিধান শিথিল করবে, নাকি জাতিসংঘের এই প্রমাণ ছাড়াই বিকল্প আইনি পথে হেঁটে বিচার পরিচালনা করবে? এটাই এখন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।